নিরোধ, ক্লেশের অন্ত। পর্ব -1। লেখিকা নামিরা অন্তিকা। বিয়ের 3 বছরেও আমি মা হতে পারিনি কেন জানেন? আমার স্বামী আমার সাথে কখনো ফিজিক্যাল রিলেশন করেনি। কাঠোকাঠ স্বরে। শারুর কাঠোকাঠ স্বরের বাক্যাবচন শুনে থমথমে মুখশ্রীতে শারুর ভাবভঙ্গি অবলোকন করলেন কল্যাণী। পাশে রাখা টিস্যুর বাক্স থেকে টিস্যু নিয়ে কপালের ঘাম মুছলেন। কণ্ঠস্বর নিচু করে বলে উঠলেন, সম্পর্কে তোমার জেঠির শাশুড়ি হই, এখন শেরহাম আর তোমার ডিভোর্স করালে বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগবে না? শারু কঠিন দৃষ্টিপাত করল কল্যাণীর দিকে। কণ্ঠে কঠিনতা বজায় রেখে বলে উঠল, আপনাদের বংশবৃদ্ধি করতে পারছি না দেখে কম কটু কথা তো আমাকে শোনাচ্ছেন না। অথচ সমস্যা যে আপনাদের ছেলের মধ্যে রয়েছে তা আপনাদের বোধগম্য হচ্ছে না। আপনাদের ছেলে আমার সাথে ফিজিক্যাল রিলেশন না করলে আমি কিভাবে আপনাদের সুখবর দিব? আশ্চর্য। কল্যাণী চা খেয়ে গেলেন। হাঁসফাঁস করতে করতে কল্যাণী মিনমিনে স্বরে বলে উঠলেন, তুমি শেরহামকে কিছু বলছো না এ বিষয়ে? আলাদা করে বলার প্রয়োজন বোধ করছি না, বাড়িতে প্রতিদিন আমার বাচ্চা হওয়া নিয়ে টা শুনতে হয় আপনার যায় কাছ থেকে, কেন? কতভাবে শেরহামকে সিডিউস করার চেষ্টা করেছি, ফল হিসেবে বেকনিতে রাত্রিযাপন করা ছাড়া আর কিছুই পাইনি। অনেক হইছে আর না, মানুষ আমাকে অক্ষম বলছে। যে যেভাবে পারছে কথা শোনাচ্ছে। আমার দ্বারা আর সহ্য হচ্ছে না এসব, আমার ডিভোর্স চাই আর ডিভোর্স পেপার আপনি রেডি করে দিবেন। কল্যাণী কি বলবেন বুঝতে পারছেন না, এতদিন বাড়িতে সবাই শারুর মা না হওয়া নিয়ে হাজারটা কথা শুনতে হয়েছে শারুকে। সবাই ভাবছে শারুর মা হওয়ার অক্ষমতা রয়েছে। অথচ সমস্যা শারুর না শেরহামের। কল্যাণী এখন শারুকে এর কি সমাধান দিবেন বুঝতে পারছেন না। কল্যাণী একজন উকিল, শারু হচ্ছে কল্যাণীর যা, এর পুত্রবধূ। জেঠি শাশুড়ি হয়ে কিভাবে বাড়ির ছেলে আর পুত্রবধূ ডিভোর্স করাবেন ভেবে পাচ্ছেন না কল্যাণী। তুমি শান্ত হও শারু, শেরহামের সমস্যা কি ওর থেকে জানার চেষ্টা করো। ওর কি বাহিরে অ্যাফেয়ার চলছে বিধায় তোমার সাথে সম্পর্ক করছে না এটা জানার চেষ্টা করো। বৈবাহিক জীবনে ঝামেলা হবেই তাই বলে ডিভোর্স দিলেই যে ঝামেলা শেষ হয়ে যাবে তা নয় কিন্তু। একটা ডিভোর্সি মেয়েকে কতটা সাফার করতে হয় লাইফে তা নিশ্চয়ই জানো। তাই বলছি ভেবে দেখো শেরহাম কেন এমন করছে। এখন বাড়ি যাও, ঠান্ডা মাথায় ভাবো। শারু নিশ্চুপ হয়ে আছে। বৈবাহিক জীবনে একটা নারীর কাছে সবচেয়ে বড় পাওনা হচ্ছে একটা সন্তান। শেরহাম তার হাজবেন্ড। তাদেরকে বৈবাহিক জীবনের 3 বছর পূর্ণ হয়েছে, তবে এই 3 বছরে শেরহাম কখনো শারুর ধারে কাছেও আসেনি। রূপ সৌন্দর্য এর কারণে যে কাছে আসছে না তা নয়, শারু যথেষ্ট সুন্দরী। তবুও শেরহামের কখনো মন টানেননি তার এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। বিয়ের 1.5 বছর অবধি ঠিক ছিল, কেউ শারুকে বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তবে সেই 1.5 বছরে কখনো শেরহাম তার দিকে ফিরেও চায়নি, এক বিছানায় ঘুমালেও কখনোই শারুর সংস্পর্শে আসেনি শেরহাম। শারুর কাছে বিষয়টা অতীব আশ্চর্যজনক লাগলেও কারো সাথে লজ্জায় শেয়ার করতে পারেনি। কতভাবে শেরহামকে আকৃষ্ট করার চেষ্টা করেছে তার মোহে। প্রথম শেরহাম তার দিকে এক নজর তাকিয়ে তাকে অবজ্ঞা করে চলে যেত। এরপর তো শারুকে বেকনিতে রাত্রিযাপন করাতো। এমনি এক বৃষ্টিমুখর সন্ধ্যার কথা, বাড়ির লোকজন সবাই দাওয়াতে গিয়েছে। শারুর খারাপ লাগছিল দেখে সে যায়নি, শারু যাচ্ছে না দেখে শারুর শাশুড়ি শেরহামকেও যেতে মানা করল। সেদিন সন্ধ্যায় বেকনিতে দাঁড়িয়ে সিগারেট ছিল শেরহাম। শারুর কি যেন হলো, হুট করে শেরহামকে পেছনে থেকে জড়িয়ে ধরল। শারু ভেবেছিল আজকে হয়তো শেরহাম তাকে আপন করে নিবে। শারু শেরহামের ঠোঁটের দিকে অগ্রসর হয়েছিল ভালোবাসার আশায়, তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে শেরহাম ঘর কাঁপানো ধমক দিয়েছিল শারুকে। সেদিন শারু পারছিল না সেখানে চিৎকার করে কান্নাকাটি করতে। শেরহামকে চুমু খাওয়ার বাসনা পোষণ করাতে সেদিন শেরহাম শারুকে সেই সন্ধ্যা থেকে রাতের 8টা অবধি প্রবল বৃষ্টির মাঝে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে শারুর অবস্থা বেশি খারাপ হতেই শেরহাম তাকে ঘরে আসাতে বলেছিল। শারু জ্ঞান হারাবে এমন হয়ে পড়ছিল, সে শুধু টলছিল। তবুও শেরহামে তাকে ছুঁয়ে অবধি ঘরে আনেনি। পুরনো কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল শারু। গম্ভীর কণ্ঠে কল্যাণীকে বলে উঠল, ঠিক আছে ভেবে দেখব বড় মা, তবে আজকের পর থেকে যদি আমি আমার নামে বা যে কিছু শুনি তাহলে এক মুহূর্তেও ওই বাড়িতে থাকব না। আপনাদের ছেলের মুখের উপর ডিভোর্স পেপার রে চলে আসব। আসছি। উদ্ধৃতি চিহ্ন। বলেই শারু উঠে গেল। কল্যাণী শারুর যাওয়ার পানে এক দৃষ্টে চেয়ে রইল। অবাক লাগছে এক ছাদের নিচে এক বিছানায় ঘুমিয়েও একটা পুরুষের মন বাসনা কিভাবে জাগে না পাশে থাকা রমণীর প্রতি। তিনি মাথা জাকালেন। অন্যান্য ফাইল হাতে নিয়ে মনোযোগ সেখানে দিলেন। গম্ভীরতার সাথে ঘরে প্রবেশ করল শারু। ঢুকতেই দেখল শেরহাম মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। শারুর নজর গেল শেরহামের হালকা লোমযুক্ত বক্ষের দিকে। কিছু একটা ভাবতেই মাথা জাকিয়ে অন্যদিকে তাকালো। পুনরায় আর চোখে তাকালো শেরহামের দিকে। পুরুষ হিসেবে শেরহাম পারফেক্ট হয়েও পারফেক্ট না।
নারীর প্রতি তার কোনো আগ্রহ দেখায় না সে। মাঝে মাঝে শারু ভাবে বাবা মা ভুল করে ওই জেন্ডারের লোকের সাথে তার বিয়ে দিয়েছে নাকি। এদিকে শারুর এমন চাহনি খেয়াল করল শেরহাম। একবার পূর্ণ দৃষ্টি দিল শারুর দিকে, অতপর টি শার্ট গায়ে দিতে দিতে বলে উঠল, এইচএসসির বাকি তো অল্প দিন, প্রিপারেশন কেমন তোমার? হঠাৎ আকাশ পাতাল ভাবনার মাঝে শেরহামের প্রশ্নে চা কা খেয়ে গেল শারু। ভরকে যাওয়া গলায় হুট করে বলে দিল, মুখাবো। শেরহাম পারফিউম দিচ্ছিল শরীরে। পরীক্ষার কথা জিজ্ঞাসা করতে মুর কথা বলায় ব্রুকুচকালো শেরহাম। পেছনে ফিরে শারুর দিকে চাইতে শারু আরো ভরকে মিনমিনে স্বরে বলে উঠল, না মানে ভালোই। বলেই আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগালো বেকনির দিকে। শেরহাম মুখ গম্ভীর করে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে বেকনিতে এসে নিজেকে নির্লজ্জর উপাধি দিচ্ছে শারু। শারু যখনই শেরহামকে কিছু বলতে যায় ভুলে হুট করে অপ্রীতিকর কিছু বলে ফেলে। এই নিয়ে শারুর আফসোসের শেষ নেই। আজ যদি শেরহাম বাকিদের মতো হতো তাহলে এই কথা বলার সাথে সাথেই মু দিয়ে দিত। দুপুরে সবার শেষে খেতে বসেছে শেরহাম, শারু আর শারুর শাশুড়ি। শেরহাম আর শারুর শাশুড়ি খেতে বসেছে, শারু চুপচাপ তাদেরকে পরিবেশন করছে। খাওয়ার এক মাঝে শারুর শাশুড়ি হতাশ কণ্ঠে হুট করেই বলে উঠলেন, পাশের বাসার রায়ার ছেলের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, অথচ এই 3 মাসের মধ্যেই রায়া সুখবর পেয়ে গেল। আর আমি 3 বছরেও পেলাম না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে ব্রুকুচকে নাক ফুলিয়ে জোরে জোরে দুবার শ্বাস ফেলল। মাঝে শেরহাম একবার তার মুখশ্রীর দিকে তাকিয়ে নজর সরিয়ে ফেলল। শারুর শাশুড়ি মা বলতে বলতেই সব খেলেন। শারু শব্দ করে জলের গ্লাস টেবিলে রাখল। শারুর শাশুড়ি একবার তার দিকে চেয়ে জলের গ্লাস হাতে তুলে নিয়ে ঢক ঢক করে জল খেয়ে নিলেন। শেরহাম চুপচাপ নিজের খাবার খাচ্ছে, মুখ দিয়ে তো শব্দও করছে না। এরই মাঝে শারুর শাশুড়ি মিতালি আবারও বলে উঠলেন, আমি বলি কি শেরহাম, শারুকে নিয়ে তুই বিকেলে হাসপাতালে যাস, ডাক্তার দেখিয়ে আসিস শারুর কোনো সমস্যা আছে কিনা। শারু এবার তেলে বেগুনে লাল লাল হয়ে জ্বলে উঠল। এসব রা কথা তার সহ্য হচ্ছে না। এই হয়েছে এক শাশুড়ি ঘুরিয়ে ফিরিয়ে তার মাতৃত্বের দিকেই আঙ্গুল তুলবে, অথচ ছেলের যে সমস্যা আছে মহিলা কিছুতেই বুঝতে চাইছেন না। শারু কিছু বলবে তার আগেই শেরহাম উঠে দাঁড়ালো। গম্ভীর স্বরে শারুকে বলে উঠো, ঘরে এসো তাড়াতাড়ি। শারুর মনে লাড্ডু ফুটল কেন জানি। মুটুমু খেতেই তো জামাইরা বউকে বলে ঘরে এসো তাড়াতাড়ি। শাশুড়ির কথা শুনে আজকে হয়তো শেরহাম তাকে ভালোবাসা দিবে। চলবে। নিরোধ ক্লেশের অন্ত। পর্ব -2। লেখিকা নামিরা অন্তিকা। খাওয়ার লোভে রুমে প্রবেশ করল শারু। ঢুকতেই দেখল শেরহাম গম্ভীর মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোর মানে বুঝল না শারু। ব্রুকুচকে তাকিয়ে রইল শেরহামের দিকে। এদিকে এসো, গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল শেরহাম। শারু মুখ গোমরা করে এগিয়ে গেল শেরহামের দিকে। শেরহামের থেকে এক হাত দূরে দাঁড়ালে সে। হুট করেই শেরহাম শারুর হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঝুঁকে শারুর কানে গম্ভীরভাবে বলে উঠল, জেঠিমনির কাছে ডিভোর্স পেপার রেডি করতে গিয়েছিলে। শারু জমে গেল, একই বিছানায় এতগুলো দিন থাকার পর এই প্রথম সে শেরহামের এত কাছে, তার বুকে। শেরহামের প্রশ্ন শারুর কর্ণপাত হল না। সে তো জমে গেছে শেরহামের বুক স্পর্শে এসে। কি বললাম? তুমি জেঠিমনির কাছে গিয়েছিলে ডিভোর্স পেপার রেডি করতে? হুঁশ ফিরল শারুর। হালকা কম্পিত স্বরে বলে উঠল, হ্যাঁ গিয়েছিলাম। নিচু স্বরে। কেন? শারু কি বলবে বুঝে উঠতে পারছে না। এই প্রথম সে শেরহামের এতটা কাছে। হৃদস্পন্দন মনে হচ্ছে তড়িৎ গতিতে দৌড়াচ্ছে। অন্য সময় হলে এতক্ষণে শারু শেরহামের চোখের সামনে আঙ্গুল তুলে বলতো কি কারণে ডিভোর্স পেপার রেডি করতে গিয়েছিল। কিন্তু এখন শারু কেন জানি পারছে না। ঢক গিলল শারু, নিঃশ্বাস নিল প্রাণ ভরে। এবং নিঃশ্বাস ফেলল জোরে। শেরহাম সেই গরম নিঃশ্বাস অনুভব করল। শারুকে আরেকটু নিজের বুকের মধ্যে চেপে ধরল। আপনার সাথে আমি থাকতে ইচ্ছুক না, আশা করি কেন বুঝতে পারছেন। বাড়ির পরিস্থিতি, আপনার মায়ের কথাবার্তায় স্পষ্ট বুঝার কথা। সবাই আমার মাতৃত্বের দিকে আঙ্গুল তুলছে, অনেক সহ্য করেছি। আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। শেরহাম পুরোটাই শুনল। কিছুক্ষণ চুপ রইল। রুমটা এখন গম্ভীর ও নীরবতায় পরিপূর্ণ। অতঃপর নীরবতা ভেঙে শেরহাম বলে উঠল, আচ্ছা, এখন তুমি কি প্রস্তুত বাচ্চার প্রসেসিং শুরু করতে? শারু ভড়কে গেল। কি কথার প্রসঙ্গে কি বলছে লোকটা? তার অবাক লাগছে। সে কি স্বপ্নে আছে? যে লোক মুখ ফুটে কোনোদিন বেশি কিছু বলেনি পড়ালেখার বিষয় বাদে, সেই লোক আজ এসব বলছে। কিভাবে সম্ভব এটা? শারু মুখ তুলে হা করে তাকালো শেরহামের দিকে। শেরহাম গম্ভীর ভাব বজায় রেখেছে মুখশ্রীতে। আমি কি স্বপ্নে আছি? একটা চিমটি কাটুন আমাকে। শেরহাম চুপ করে রইল। চিমটিকা টলো না। শারু বলল, হ্যাঁ এবার ঠিক আছে, এটা স্বপ্নই। নয়তো চিমটি তো টতেনি।
দিবাস্বপ্ন দেখার লিমিট থাকে, আমি তো তা ক্রস করে ফেলেছি। আফসোসের স্বরে শেরহাম এবারই নিরুত্তর। এত বছরের শারু যা চেয়েও পায়নি, তা আজ অনাকাঙ্ক্ষিত পেয়েছে শেরহামের থেকে। শেরহাম চুকে শারুর অধরজোড়া আঁকড়ে ধরল নিজের অধর দ্বারা এবং কামড় দিল। দিয়েই এক মুহূর্ত দেরি করল না, ভরাট কণ্ঠে বলে উঠল, পড়া টেবিলে গিয়ে বসো। বলেই শারুকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল শেরহাম। এদিকে শেরহামের এহেন কাজে বরফে পরিণত হলো শারু। শেরহাম তাকে চুমু খেয়েছে, অবিশ্বাস্য। ঠোঁটে হাত দিল শারু। ছুতেই ব্যথা অনুভব করল খানিকটা। শেরহাম কামড় দিয়েছে। ব্যথা যেহেতু অনুভব হচ্ছে তাহলে এটা বাস্তব স্বপ্ন না। শারুর মাথা ঘুরানোর দ্বারপ্রান্তে এই লোক তাকে চুমু খেয়েছে। ঠোঁটে হাত দিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল শারু। এমন ভাবে জমে দাঁড়িয়ে আছে যেন সে এই মুহূর্তে পৃথিবীর বাহিরে। এই লোকটা বিয়ের 3 বছরে এই প্রথম আমার এত কাছে এসেছে। আমাকে চুমু খেয়েছে। কিভাবে সম্ভব? শারুর নিজের ভাবনার মাঝে দরজার দিকে নজর গেল। শেরহাম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে ব্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। ইতস্তত বোধ করল শারু। শেরহাম ইশারা করল পড়ার টেবিলে গিয়ে বসতে। শারু শেরহামকে একজনর দেখে এগিয়ে গেল টেবিলের দিকে। শেরহাম এসে তার পাশে চেয়ার টেনে বসল। পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। প্রিপারেশন কেমন? ভালো। যদি কিছু বাকি থাকে তাহলে শুরু করো ওখান থেকে। শারু আর উত্তর করল না, পড়া শুরু করল। শেরহাম তার পাশেই বসে রইল। তার নজর ফোনের দিকে। শারু ভেবে পাচ্ছে না এই লোকটা এভাবে তার পাশে শুধু শুধু বসে আছে কেন। হুট করে চুমু খেলো, ওই রকম বাচ্চা নেয়ার প্রসেসিং এর কথা বলল আনএক্সপেক্টেড ভাবে। এখন এভাবে পাশে বসে আছে। শারু ভেবে পাচ্ছে না লোকটার মাথার স্ক্রু কি শক্ত হয়েছে। শারুর মনে প্রশ্ন জাগল, আজকে যে সে তার জেঠি শাশুড়ির কাছে ডিভোর্স পেপার রেডি করাতে গিয়েছিল তা শেরহাম কিভাবে জানল। শারুর মনে প্রশ্নটা ঘুরপাক খেতেই থাকলো। এক পর্যায়ে সে শেরহামকে মিনমিনিয়ে বলে উঠল, জেঠিমনির কাছে যে ডিভোর্স নিতে গিয়েছিলাম আপনি কিভাবে জানলেন? শেরহাম ফোনের থেকে নজর সরালো। তার দিকে শান্তি দৃষ্টিতে তাকালো। শারু নজর সরিয়ে ফেলল। এই শান্ত দৃষ্টিতে তার হৃদস্পন্দন তড়িৎ বেগে ছুটছে। এ যেন চলন্ত ট্রেনকেও হার মানাবে। জেঠিমনি বলেছেন, গম্ভীর কণ্ঠে। শারু চুপ করে রইল, বলার মতো এখন কিছু নেই। তাই চুপ করে থাকাটাই ভালো। শারু পড়ায় মনোযোগ দিতে গিয়ে থেমে গেল শেরহামের বাক্য বচন শুনে। পরীক্ষা শেষ হোক, এরপর কাউকে তোমার মাতৃত্ব নিয়ে কথা তোলার সুযোগ দিব না। তৈরি থেকো, ইউ নো হোয়াট আই মিন। গম্ভীর কণ্ঠে। শারুর শরীরে শীতল শিহরণ বয়ে গেল। শেরহাম এই কথাটা বলার সাথে সাথেই উঠে দাঁড়ালো, এরপর হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে শারু থমকে রইল। হুট করে শেরহাম এমন এত কিছু বলবে ভাবেনি শারু। শারু কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতে পারছে না। ডিভোর্সের কথা শুনে শেরহাম এমন কথা বলছে যা শারুকে কাঁপিয়ে তুলতে বাধ্য করছে। শেরহাম যাওয়ার সময় যেই ভূমিকম্পর ন্যায় কথাটা বলে গেছে, এখন শারু চাইলেও পোড়ায় মন বসাতে পারবে না। অদ্ভুত একটা কিছু অনুভব করছে শারু। বিছানাতে শারুর ফোন রাখা ছিল, কলের শব্দে বিছানার দিকে তাকালো। ধীর গতিতে উঠে গিয়ে ফোনটা হাতে নিল। শেরহামের নাম্বার। শারু ব্রুকুচকালো। এই তো লোকটা উঠে বাহিরে গেল, এখন আবার ফোন কেন দিচ্ছে? শারু রিসিভ করতে যাবে এমন সময় কলটা কেটে গেল। শারু গভীর চিন্তায় মগ্ন হলো। বেশি গভীরে যাওয়ার আগেই আবারও কল আসলো। হালকা কেশে কলটা রিসিভ করল শারু। ওই পাশ থেকে গম্ভীর স্বরে শেরহাম বলে উঠল, এত ভাবাভাবির কিছু নেই, চুপচাপ পড়তে বসো। আমার কথায় এত শোকট হওয়ার কিছু নেই। তুমি বাচ্চা বলে এতদিন ছাড় দিয়েছিলাম, কিন্তু তুমি সব বাচ্চাকালেই আমাকে সিডিউস করার ট্রাই করেছ। তখনও ভেবেছিলাম বাচ্চা, ওই জন্যই আবেগের বশে এমন করেছ। কিন্তু আজকে ডিভোর্সের ব্যাপারটা জানার পর আমার বোধগম্য হলো তুমি বাচ্চা না। তোমার পাখা অনেক বড় হয়েছে, এখন আমার সময় হয়েছে তোমার পাখা কাটার। শুধু তোমার পরীক্ষাটা শেষ হোক, সিডিউস আর ডিভোর্সের শোধ তুলব। বলেই শেরহাম কল কেটে দিয়েছে। এদিকে বিস্ময়ের উপর বিস্মিত হয়ে চলছে শারু। সারা শরীর জাকুনি দিয়ে উঠল শারুর। মাথার মধ্যে তার একটা কথাই ঘুরছে, সিডিউস আর ডিভোর্সের শোধ তুলবে শেরহাম। এর মানে? ভাবতেই কেঁপে উঠল শারু। কি এক অদ্ভুত অনুভূতি। মাথা জাকালো শারু। এসব চিন্তা জেরে ফেলা দরকার। সামনে পরীক্ষা, এখন পড়তে হবে। পরীক্ষার জন্য হলেও আপাতত বাড়িতে তাকে নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু শেরহাম, সে এটা কি বলল? পরীক্ষার পর তার মাতৃত্বে আর কাউকে প্রশ্ন তুলতে দিবে না। শারুর মনে পরীক্ষা ঘুরছে, কিন্তু মাথা ভর্তি শেরহামের বলা প্রতিটা কথা। চলবে। নিরোধ, ক্লেশের অন্ত। পর্ব -3। লেখিকা নামিরা অন্তিকা। আমি নিজের মেয়ের পকেস কিভাবে লড়ব? শারু ক্রন্দনরত স্বরে। কল্যাণীর মুখ নিঃসৃত এমন বাক্য শুনে হতভম্ব হয়ে গেল শারু। বড় বড় আখিতে হতভম্ব দৃষ্টিতে জেঠিমনির দিকে তাকালো সে।
জেঠিমণি এসব কি বলছে? নিজের মেয়ের কেস কিভাবে লড়বে মানে? স্নিগ্ধা, কিভাবে সম্ভব এসব? শারু অবিশ্বাস্য কণ্ঠস্বরে বলে উঠল। এসব তুমি কি বলছো জেঠিমণি? স্নিগ্ধা, কল্যাণী কিভাবে কি বলবে বুঝতে পারছে না। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছেন তিনি। বসার ঘরে সবাই বসে কথা বলছিলেন, শারুও সেখানে ছিল। সে চুপচাপ নিজের শাশুড়ি মা, বড় পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ির গল্প গুজব শুনছিল। এমতাবস্থায় কল্যাণী ক্রন্দনরত হন্তদন্ত হয়ে ছুটে এসে কথা বলতে বলতেই জোরে কান্না করা শুরু করলেন। বসার ঘরে উপস্থিত সবাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছিলেন কল্যাণী। আজকে কোর্টে রায় দেওয়া হবে। যেই কেসের রায় দেওয়া হবে সেই কেস কল্যাণী লড়ছেন। সম্পত্তির লোভে ছোট ভাইকে খুন করেছেন বড় ভাই। যাকে খুন করা হয়েছে তার একটা মাত্র মেয়ে, খুবই ছোট বয়স, 4 কি 5 হবে। সম্পত্তি এমন একটা জিনিস যার মোহে পড়ে মানুষ সর্বোচ্চ ঘৃণিত কাজ করে ফেলে। এমনকি মায়ের পেটের আপন ভাইকে অবধি খুন করে। কল্যাণী পুরো দমে এই কেসটা নিয়ে তদন্ত করেছিলেন, সব প্রমাণ আজকে কোর্টে পেশ করবেন। তিনি পুরোদমে কনফিডেন্স রেখেছেন যে উনি ওই লোকটাকে ন্যায় পাইয়ে দিবেন, সত্যর জয় করবেন। এমন আকাশ পাতাল ভাবনার মাঝে ফোন বেজে উঠল ওনার। ফোনটা হাতে নিতেই ব্রুকুচকে গেল কল্যাণীর। থানার পুলিশ অফিসার এসকে আহাজিব কল করেছেন। ব্রুকুচকে কলটা রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে ভরাট কণ্ঠে অফিসার এসকে আহাজিব বলে উঠলেন, কল্যাণী ম্যাডাম, শিকদার শিহাবুদ্দিন সরকারি হসপিটালে, কাল্পনিক নাম, আসুন ইমার্জেন্সি। আপনার মেয়ের হয়েছে। মা রা তো সিচুয়েশন, দ্রুত আসুন। মুহূর্তেই বরফের ন্যায় জমে গেলেন কল্যাণী। থমকে দাঁড়িয়ে রইলেন ফোন কানে দিয়ে। পৃথিবী যেন কল্যাণীর থমকে গেছে। একটা মাত্র মেয়ে তার, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত। কিভাবে কি হলো হিসাব মেলাতে পারছে না কল্যাণী। মেয়েটা তো কালকেই মামা বাড়ি গেল, তাহলে আজকে এমন খবর ওনার কানে কেন আসলো? হঠাৎ কল্যাণীর বোধগম্য হলো, অসহায় মাতৃকার মতো কেঁদে উঠলেন। তার ফুলের মতো ছোট্ট মেয়েটার সাথে যে কত বড় অন্যায় হয়েছে বেশ বুঝতে পারছেন তিনি। ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে ব্যাগটা হাতে নিয়ে কোনো মতো দেয়াল হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে নিচে বসার ঘরে নেমে আসলেন ভেজা আখিতে। কল্যাণী হসপিটালে প্রবেশ করতেই যেন পরিস্থিতি গম্ভীর, ভারী হয়ে উঠল কল্যাণীর অসহায় কান্নায়। হসপিটালের প্রতিটা মানুষ নির্বাক, নিশ্চুপভাবে একজন মায়ের অসহায় কান্না শুনছে। এই কান্না গায়ে পশম দাঁড় করানোর মতো ক্ষমতা রাখে। কল্যাণী অসহায় মতো কাঁদতে কাঁদতে আইসিইউ এর সামনে আসলেন। কল্যাণীর পিছু পিছু শারুর শাশুড়ি মিতালি এবং তার 2 ননদ ও নন্স সাথে তাদের স্বামীরা আসলো। বাড়ির বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা পথেই আসছে। আমার মেয়ে মিতালি, আমার মেয়ের সাথে এ অন্যায় কেন হলো মিতালি? আমার বাচ্চা মেয়েটা, আমার মাটা। ক্রন্দনরত অবস্থায় মিতালি নিঃশব্দে কান্না করছে। কল্যাণীকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। যবে থেকে রায় বাড়িতে স্নিগ্ধার আগমন ঘটেছে, সেদিন থেকেই নিজের নারী ছেঁড়া সন্তানদের থেকেও বেশি ভালোবেসেছে স্নিগ্ধাকে। বাড়ির সকলের চোখের মণি হচ্ছে স্নিগ্ধা। এই রায় পরিবারের স্নিগ্ধাই হচ্ছে একমাত্র মেয়ে। সেই সকলের চোখের মণি, একমাত্র মেয়ের এই করুণ পরিস্থিতিতে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না কেউ। কল্যাণী আইসিইউর দরজা জোরে জোরে ওকা দিচ্ছেন আর কান্না করতে করতে বলছেন, দরজা খোলো, আমি আমার মেয়েকে দেখব। আমার স্নিগ্ধা, আমি আমার মাকে দেখব। দরজা খোলো, চিৎকার করে। শারু ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে, চারদিকে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কেউ শারুকে দেখলে মনে করবে শারু মানুষের মতো দেখতে এক ম্যানিকুইন। চোখের পলক পড়ছে না তার, স্থির হয়ে চেয়ে আছে কল্যাণীর দিকে। শারুর বড় পিসি শাশুড়ি এগিয়ে এসে কল্যাণীকে বুকে জড়িয়ে ধরলেন, ক্রন্দনরত স্বরে বলে উঠলেন, একটু শান্ত হও বৌদি, এভাবে ভেঙে পড়ো না। স্নিগ্ধার কিছু হয়নি, ওরা সবাই মিথ্যা বলছে। মাতৃকার মন এত সহজে সন্তানের সাথে অন্যায় হওয়ার কথা শুনে শান্ত হতে পারেন না। কল্যাণীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে, তিনি কিছুতেই শান্ত হচ্ছেন না। কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে অসহায়ত্ব। জেঠিমণি, কল্যাণী তাকালেন, শেরহামকে দেখতে পেয়ে নিজেকে আরো বেশি অসহায় মনে করলেন। ঝাঁপিয়ে পড়লেন শেরহামের বুকে, কান্নার বেগ বৃদ্ধি করে অস্পষ্ট স্বরে বলে উঠলেন, আমার স্নিগ্ধা, ওইটুকু বাচ্চা মেয়েটা, আমার নিজেকে এত অসহায় লাগছে শেরহাম, আমার ফুলের মতো বাচ্চাটা। শেরহামের যেন মনে হলো কেউ তার কণ্ঠনালীতে পা চেপে ধরেছে। বুকের মধ্যে এক বিশাল পাথরের উপস্থিতি অনুভব হলো তার। চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে তার। মায়ের পেটের বোন নেই, স্নিগ্ধাকে সেই মায়ের পেটের বোন ভেবে আসছে। স্নিগ্ধা মুখ ফুটে কিছু বলার আগেই সবসময় তারা তার আবদার পূর্ণ করেছে। আজকে সেই বোনের এমন করুণ দুর্দশা মানতে পারছে না শেরহাম। আইসিইউর দরজা খুলে একজন বের হলো, ডাক্তার সাফান।
মুখে মাস্ক পরিহিত, মাস্ক সরাতেই তার বিরস মুখশ্রী পরিলক্ষিত হলো। গম্ভীর স্বরে বলে উঠল, পেশেন্টের সিচুয়েশন ভালো না, অতিরিক্ত ব্লিডিং হয়েছে, সেই সাথে প্রচুর করা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রিটমেন্ট করছি, এরপর বাকিটা আপনাদের প্রেয় ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। ভেতরে পুলিশ অফিসাররা আছেন, পেশেন্টের বয়ান নেয়ার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে 2 জন ভেতরে গিয়ে ওনাকে দেখে আসতে পারেন। ভেতরে যাওয়ার কথা শুনে কল্যাণী শেরহামকে ছেড়ে দিলেন, ছুট লাগালেন আইসিইউ এর ভেতরে। মুখে অক্সিজেন মাস্ক পরা, শরীরে ব্যান্ডেজ, মুখে অজস্র ঘা 13 চিহ্ন, চোখের এক পাশ ফুলে আছে, ঠোঁট কেটে ফুলে নীল হয়ে আছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। স্নিগ্ধা কল্যাণীকে দেখল, তার ছোট করে মেলা চোখ জোড়া মাকে প্রাণ ভরে দেখল, এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল। মেয়ের এমন ডুকরে কেঁদে উঠা দেখে কল্যাণী নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছেন। তিনি একজন উকিল, শক্ত মনের মানুষ। মেয়ের এই অবস্থায় কিছুতেই তিনি ভেঙে পড়বেন না। তিনি ভেঙে পড়লে যে স্নিগ্ধাকে তিনি আগলাতে পারবেন না। মেয়েটা তো এমনিই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ম্যাডাম, নিজেকে সামলানোর চেষ্টা করুন। মেয়েকে অভয় দিন, অনেক বয়ান দিতে বলা হচ্ছে কিন্তু তিনি কিছুই বলছেন না, থমে আছেন। আপনার মেয়ের এই কেসটা আপনাকে লড়তে হবে, তাই দয়া করে ওনাকে সব সত্যিটা বলতে বলুন। ওনার এই বয়ানের জন্য আমরা সেই কালপ্রিটকে শাস্তি দিতে সক্ষম হব, নয়তো সেই কালপ্রিটের দ্বারা আবারও কোনো নিষ্পাপ মেয়ের জীবন ঝুঁকিতে পড়বে। পুলিশ অফিসার এসকে আহাজিব থমথমে স্বরে বলে উঠলেন। কল্যাণী কিছু সময় নিলেন, এরপর স্নিগ্ধার পাশে গিয়ে স্নিগ্ধার হাতে হাত রাখলেন আলতো ভাবে। মৃদু স্বরে বলে উঠলেন, মা, ভয় নেই, এই তো তোমার মা চলে এসেছে। আমি আছি তোমার পাশে, তোমার কিছু হয়নি মা। ভয় পেও না, যা হয়েছে, যারা এমন করেছে সবটা বলো। ভয় পেও না, তোমার মা তোমার পাশে আছে মা। মৃদু স্বরে। মায়ের এমন মৃদু স্বরের বাক্য বচন শুনে স্নিগ্ধা আরো বেসামাল হয়ে পড়ল, কান্নার বেগ বৃদ্ধি পেল। মেয়ের এমন কান্না কল্যাণীর হৃদয়ে জ্বর উঠল, সবটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতরটায়। তিনি আলতো হাতে স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, আমি আছি তো তোমার পাশে মা, কাঁদে না, বলো সবটা। কল্যাণী থমথমে মুখে অফিসার এসকে আহাজিবের দিকে তাকালেন। ইশারা করলেন রেকর্ড শুরু করতে। স্নিগ্ধার কান্নার বেগ কমে এসেছে, মেয়েটার আর কাঁদার ক্ষমতা নেই। মেয়ের এমন করুণ চেহারা সহ্য করতে পারছেন না আর কল্যাণী। কল্যাণীর পাশে শেরহাম এসে দাঁড়ালো। কল্যাণী ভেজা নেত্রপল্লবে শেরহামের দিকে তাকালো। কল্যাণীর ফোনটা বেজে উঠল। কল্যাণী ফোনটা হাতে নিলেন, দেখলেন আননোন নাম্বার। ঢক গিলে শেরহামের দিকে তাকালেন, এরপর অফিসারের দিকে তাকিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। কল রিসিভ করলেন কল্যাণী। কিছু বলার আগেই অপর পাশ থেকে হাসির আওয়াজ শুনতে পেলেন। হাসির মাঝেই তেজালো পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, ভদ্রভাবে বলেছিলাম হয় মেয়ে জামাই করুন, না হয় এই কেসটা থেকে সরে যান। কিন্তু কোনোটাই করলেন না। এখন মেয়ের মান সম্মানও হারালেন, সেই সাথে কেসটা হ্যান্ডেল করার মানসিকতা। এক ঢিলে 2 পাখি শিকার করলাম, মাঝে মজাও নেওয়া গেল। তেজালো কণ্ঠে। কল্যাণী থমকালেন, ফোন কানে চেপে রেখেই 2 পা পিছিয়ে গেলেন। বর্তমানে যেই কেসটা হ্যান্ডেল করছেন ওই কেসের প্রেক্ষিতে আজ তার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে। ভাবতেই স্নিগ্ধার এই অবস্থার জন্য নিজেকে দোষী দায়ী করলেন। ওনার জন্য আজ ওনার ফুলের মতো মেয়েটার সাথে এত বড় অন্যায় হলো। চলবে। নিরোধ, ক্লেশের অন্ত। পর্ব -4। লেখিকা নামিরা অন্তিকা। মেয়ের জামাই না হয়েও জামাইয়ের অধিকার নিয়ে নিলাম। খারাপ না, ভালোই লেগেছে। যা হোক, আশা রাখি এরপর আর সাহস করবেন না কেসটা এগোনোর। তেজমাখা স্বরে। নিশ্চুপ থমকে রইল কল্যাণী। ওনার মনে হচ্ছে মা হিসেবে উনি ব্যর্থ। ওনার এই ব্যর্থতার কারণে আজ তার ফুলটাকে নির্মমতাচারের শিকার হতে হয়েছে। নিজেকে কি ক্ষমা করতে পারবেন কল্যাণী? একজন অসহায় মানুষকে ন্যায় পাইয়ে দিতে গিয়ে নিজের ফুলটাকে জড়িয়ে ফেললেন তিনি। মানতে কষ্ট হচ্ছে ওনার। এই তো মেয়েটা কালকে সুস্থ সবল ভাবে মামার বাড়িতে গেল, আর আজকে মেয়েটার এই অবস্থা। কল্যাণীর আকাশ পাতাল ভাবনার মাঝে ওপাশ থেকে আবারও বলে উঠল, প্রাণে বাঁচার মতো করে ছেড়ে দিয়েছি আপনার মেয়েকে, এরপর কেসটা বন্ধ না করলে জান নিয়ে নিব। নেয়ার আগে অবশ্য আবার মজা নেব, এমন মৃত্যু দিব যে মেয়ের মৃতদেহ দেখলে আপনার রুহ কেঁপে উঠবে। কাট কাট স্বরে। তীব্র ঘৃণা হলো কল্যাণীর অপর পাশের ব্যক্তির উপরে। ব্যক্তিস্বার্থে মানুষ এতটা নীচ হয় ভাবতেই গায়ে কাটা দিচ্ছে কল্যাণীর। আজ অবধি এমন অনেক মেয়ে আছে যাদের কেস লড়ে তাদেরকে ন্যায় পাইয়ে দিয়েছেন কল্যাণী। কিন্তু কোনোদিন ভাবেননি এই পের শিকার তার ফুলটাকেও হতে হবে, কোনোদিন ভাবেননি নিজের মেয়ের কেস লড়তে হবে। অজান্তেই হুট করে কল্যাণীর চোখের সামনে ভেসে উঠল তার মেয়ের সেই আত্মচিৎকার। সম্মান বাঁচানোর আকুতি মিনতি। চোয়াল শক্ত করে ফেললেন তিনি। একজন জনপ্রিয় উকিল তিনি। সবসময় ন্যায় পক্ষে থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন। চোয়াল শক্ত করে তীব্র ক্ষোভে তিনি বলে উঠলেন,
শুনে রাখো, আমাকে কেউ দমাতে পারবে না। সত্য এবং অসহায় মানুষের পাশে আমি সর্বদা থেকেছি এবং থাকব। এতে করে নিজের পরিবারের ক্ষতি হলেও আমি দমে যাব না। বর্তমান এই কেসের জেরে তোমার বাবার ফাঁসি হতো, এখন ৩৭৭ ধারা আইন ভঙ্গ করে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে করার জন্য তোমার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে। রেডি থেকো তোমার পতন দেখার জন্য, নিঃশেষ করে দিব তোমাকে এবং তোমার দম্ভকে। যেই পাপ করেছ, সেই পাপের জন্য তোমার শেষটা আমি দেখে ছাড়ব। কাট কাট স্বরে, তীব্র ক্ষোভের সাথে কাট কাট স্বরে নিজের মন্তব্য পেশ করে অপর প্রান্তের ব্যক্তির উত্তরের অপেক্ষা করলেন না তিনি। মোবাইলে সময় দেখলেন সবে সকাল 10:17 বেজেছে। মনকে শক্ত করলেন, যতটা শক্ত করলে দুনিয়ার সকল অন্যায়কে দাবানো যায়। মোবাইলটা ব্যাগে ভরে ডাক্তার সাফানের কেবিনে গেলেন। নক করে ভেতরে ঢুকলেন। ডাক্তার সাফান তখন চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তিনি ভেতরে প্রবেশ করেই বলে উঠলেন, ডাক্তার সাফান, আপনার ভরসায় আমি আমার মেয়েটাকে রেখে গেলাম। আশা করি আপনি আমার মেয়ের নিঃশ্বাস বজায় রাখবেন। ডাক্তার সাফান চোখ তুলে তাকালো কল্যাণীর দিকে, দেখতে পেল নারীটির চক্ষুতে অনল দাউ দাউ করে জ্বলছে। এই নারীটির বেশ সুনাম শুনেছিল সে। সত্যর পক্ষে ছিলেন সবসময় তিনি এবং ভবিষ্যতেও থাকবেন তা নারীটির মুখশ্রীতেই পরিলক্ষিত। ডাক্তার সাফানের কি হলো কে জানে, বলে উঠল, নিশ্চিন্তে থাকুন, আমার সর্বোচ্চটা দিব আপনার মেয়েকে সুস্থ করাতে। ভরসা রাখুন। কল্যাণী মাথা নাড়ালেন, নীরবে শক্ত পায়ে প্রস্থান করলেন। আইসিইউ এর সামনে আসলেন। মিতালি, ননদ ও ননসও তাদের স্বামীকে দেখতে পেলেন। সবাই যে শোকের সর্বোচ্চ স্থানে অবস্থান করছে তা তাদের চেহারাতে পরিলক্ষিত। শক্ত রইলেন তিনি, তবুও মনের মধ্যে খচখচ করছে। আজকে যদি এই পরিস্থিতিতে নিজের স্বামী, ছেলেকে পাশে পেতেন তাহলে হয়তো আরও শক্ত হতে পারতেন। কিন্তু তা হওয়ার নয়, তার স্বামী আর ছেলে কোনোদিনও তার কাছে বাড়িতে আসবেন না হয়তো। দীর্ঘশ্বাস ছাড়লেন কল্যাণী, আইসিইউ এর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। শেরহামকে অসহায়ভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখলেন। শারু শেরহামের বাহুতে মুখ ঠেকিয়ে ডুকরে কান্না করছে। গলাটা ভারী হয়ে আসলো ওনার, অনুভব করলেন গলায় পাথর বিঁধে গেছে। নিজেকে সামলানোর চেষ্টা করলেন। ধীর স্বরে বলে উঠলেন, বয়ান নিয়েছেন অফিসার? পুলিশ অফিসার এসকে আহাজিব ঘুরে তাকালেন। মাথা নাড়লেন, বুঝালেন হ্যাঁ নিয়েছেন মাত্রই। ঢোক গিলে কল্যাণী আবারও বলে উঠলেন, সুরেশ ভৌমিকের কেসটার আজকে শেষ দিন, সব প্রমাণ আজকে পেশ করা হবে। আশা রাখছি ওই শক্তপোক্ত প্রমাণে উনি ন্যায় পাবেন। কোর্টের কার্যক্রম শুরু হওয়ার সময় হয়ে এসেছে, চলুন। এসকে আহাজিব উঠে দাঁড়ালেন, নিচু স্বরে বলে উঠলেন, আপনি যার বিরুদ্ধে এই কেসটা লড়ছেন তার ছেলেই আজকে এত বড় অন্যায় করলো আপনার মেয়ের সাথে। আপনার মেয়ে কোনো মতে বয়ান দিয়ে আর রেসপন্স করছে না। নিচু স্বরে। কল্যাণী নিশ্চুপ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আর ওনার। তবুও কষ্ট করে বললেন, আমার মেয়ে রেসপন্স করবে, ও সুস্থ হবে, আবার আগের মতো প্রাণবন্ত হবে। আর কিছুক্ষণ আগেই পুষণ ভৌমিক কল দিয়েছিল আমাকে। ও যে এই অন্যায়টা করেছে তা নিজ মুখে স্বীকার করেছে। আজকে ওর বাবাকে ফাঁসিতে জ্বলানোর ব্যবস্থা করব, এরপর ব্যবস্থা করব। ওর শেষটা আমি দেখে ছাড়ব। শেরহাম এতক্ষণ বিধ্বস্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কল্যাণীর কথা শুনে থমকে গেল। শেরহামের চোখ ক্রমশ লাল হতে থাকলো, শিরা ফুলে উঠছে তার। ক্রোধান্বিত স্বরে বলে উঠল, ওর এত সহজ মৃত্যু আমি কিছুতেই মানব না জেঠিমণি। আমার ফুল নিষ্পাপ বোনটার সাথে এত বড় অন্যায় কাজ করার জন্য ওর তো যন্ত্রণাদায়ক মৃত্যু হওয়া দরকার। ওর এত সহজ মৃত্যু ওর বা আমাদের কারোরই প্রাপ্য নয়। রাগান্বিত স্বরে শারু মুখ তুলে তাকালো শেরহামের দিকে। এই প্রথম শেরহামকে এতটা রাগতে দেখেছে সে। যতবার সে উল্টাপাল্টা কাজ করেছে কোনোবারই শেরহামকে সে রাগতে দেখেনি, ঠান্ডা মাথায় তাকে শাস্তি দিয়েছে। যে মানুষ ঠান্ডা মাথায় ভালোই শাস্তি দিতে পারে সে মানুষ রাগের মাথায় ঠিক কি করতে পারে বোধগম্য হচ্ছে শারুর। ভেজা চোখে শারু কল্যাণীকে দেখল। মানুষটা যতই নিজেকে শক্ত দেখাক, যতই শক্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হোক না কেন, সব শেষে সবচেয়ে বড় সত্য হচ্ছেন তিনি একজন মা। মায়েরা কখনো সন্তানের এমন দশা সহ্য করতে পারেন না। শারু বুঝতে পারছে কল্যাণীর মনে জ্বর বয়ে যাচ্ছে, কিন্তু তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন স্বভাবগত। শেরহামের কথা শুনে অফিসার এসকে আহাজিব শেরহামের চোখের দিকে তাকালেন। কিয়ক্ষণ নীরবতা পালন করে বলে উঠলেন, তা ঠিক বলেছেন, কিন্তু আইন নামক একটা শব্দ প্রচলিত আমাদের সমাজে। এই আইনের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। যদি যাই তাহলে এর ভুক্তভোগী আমরাও হই। মানুষ খুন করার শাস্তি হয় আজীবন কারাদণ্ড, নয় ফাঁসি। এর বাহিরেও কেউ যদি লুকিয়ে এমন রেপিস্টদের নিঃশেষ করে দেয় সমাজ থেকে, তাহলে তাকে আইনের চোখ ফাঁকি দিয়ে থাকতে হবে, অন্যথায় ধরা পড়ে গেলে তাকেও ভুগতে হবে। অফিসার এসকে আহাজিবের কথায় কিসের যেন একটা ইঙ্গিত খুঁজে পেল শেরহাম। রাগের মাত্র আরও বৃদ্ধি পেল শেরহাম। শারুর দিকে এক নজর তাকিয়ে কল্যাণীর দিকে তাকালো শেরহাম।
শক্ত স্বরে বলে উঠল, জেঠিমণি তোমার বর্তমান কেসের শেষ দিন আজকে। সব প্রমাণ সঠিক সময়ে পেশ করতে হবে। আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে। ওই যা এর শাস্তি নিশ্চিত করতে হবে, এরপর ওর ছেলের। কল্যাণী শেরহামের কথায় নিজেকে আরো শক্ত করলেন। শারুর উদ্দেশ্যে বলে উঠলেন, শেরহাম আমার সাথে করতে যাচ্ছে, স্নিগ্ধা মায়ের পাশে থেকো। তোমার শ্বশুর আসলে তোমার শাশুড়ি, পিসি শাশুড়ি ও তাদের স্বামীকে বাড়িতে পাঠিয়ে দিও। তুমি আর তোমার শ্বশুর এখানে থেকে যেও, বিজয় নিয়ে কোর্ট থেকে আমি সোজা এখানেই আসব। বলেই তিনি আর দেরি করলেন না, বের হয়ে গেলেন। ওনার সাথে সাথে পুলিশ অফিসাররাও। স্নিগ্ধার করুণ ফ্যাকাশে মুখশ্রীর দিকে নজর পড়তেই শারু মুখে হাত দিয়ে নীরবে কেঁদে উঠল। শেরহাম তাকালো শারুর দিকে, এক হাতে শারুকে জড়িয়ে শারুর কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, নিজের ও ফুলের খেয়াল রেখো। বলে শেরহাম নিজেও বের হয়ে গেল। আইসিইউ থেকে বেরোতে মায়ের করুণ মুখশ্রীর মুখোমুখি হতেই গম্ভীর হয়ে উঠল শেরহাম। মনের মধ্যে তার রক্তের স্রোত বয়ে যাচ্ছে, লাভা উতলে উঠছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে শেরহাম। সবাইকে উপেক্ষা করে এগিয়ে গেল হসপিটালের বাহিরের দিকে। যাওয়ার সময় হসপিটালের প্রতিটা মানুষকে তার দিকে নীরবে তাকিয়ে থাকতে দেখল। হসপিটালের বাহিরে আসতেই দেখল আশেপাশে প্রেস মিডিয়ার লোকজন এসে ভিড় করেছে। তাজা খবর, নামকরা উকিল কল্যাণী রায়ের মেয়েকে করা হয়েছে, টিভি চ্যানেলের হেডলাইন। শেরহাম তার জেঠিমণির পেছনে ছিল, পাশে পুলিশ অফিসাররা লোকজনকে সরিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। কল্যাণী দ্রুত পদে হাঁটতে গিয়ে এক রিপোর্টারের প্রশ্নে থমকে গেল। যেখানে নামকরা উকিল হয়েও নিজের মেয়েকে এর শিকার হওয়া থেকে রক্ষা করতে পারেননি, সেখানে সাধারণ আম জনতার মেয়েদের কেস হ্যান্ডেল করা কি শোভা পায় আপনার? চলবে। নিরোধ ক্লেশের অন্ত। পর্ব -5। লেখিকা নামিরা অন্তিকা। জেঠিমণি কেস হ্যান্ডেল করা শোভা পায় কি পায় না, সেটা নিশ্চয়ই এতগুলা কেসের জয় দেখে বুঝতে পেরেছেন। যেসব মেয়ের সাথে অন্যায় হয়েছে তারা প্রত্যেকেই ন্যায় পেয়েছে, আর সেই ন্যায় পাইয়ে দিয়েছে আমার জেঠিমণি। সাংবাদিকতায় যদি সঠিক প্রশ্ন না করতে পারেন তাহলে নিজেকে ঘরবন্দি করে রাখুন। কাট কাট স্বরে শেরহামের শক্তপোক্ত বাণীতে মুখ কালো করে ভিড়ের মধ্যে বিলীন হয়ে গেল সেই রিপোর্টার। শেরহাম সতর্কতার সহিত কল্যাণীকে গাড়িতে উঠিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসল। গন্তব্য কোর্ট, পুলিশের গাড়িও তাদের পেছনে আছে। কোর্টের নির্দিষ্ট সময়েরও 7 মিনিট দেরি হয়ে গেল তাদের কোর্টে প্রবেশ করতে। শেরহাম এক পাশে দাঁড়ালো। কল্যাণী একবার তার দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনের দিকে। এইদিকে কল্যাণীকে কোর্টে উপস্থিত দেখে পুষণ ভৌমিক, তার বাবা ও তাদের সঙ্গী সাথীরা অবাকের সাথে সাথে প্রচুর রাগান্বিত হল। দাঁতে দাঁত চেপে পুষণ বলে উঠল, ভাঙবে তবে মুচকাবে না। মেয়েকে খেয়ে আসলাম, ভাবলাম কই মেয়েকে ধরে কান্না কাঁদবে হসপিটালে পরে পরে, কিন্তু না এতই সত্তর পক্ষে যে নাচতে নাচতে করতে চলে আসলো। তোকে তো দেখো নিব আমি। রাগান্বিত স্বরে পুষণের বাবা নির্মল ভৌমিক ছেলের হাত চেপে বলে উঠলেন, মাথা ঠান্ডা রাখো পুষণ, আমি একজন কমিশনার। যা পাপ করি না কেন কোনো প্রমাণ রাখি না, দেখবি আজকে আমি বেকসুর প্রমাণিত হয়ে সসম্মানের সাথে বেরোব। এরপর না একে ভাঙা যাবে। বাম দিকের বেঞ্চের কিনারে বসেছিল পুষণ ভৌমিক ও নির্মল ভৌমিক, যার দরুন এগিয়ে যাওয়ার সময় পুরোটাই শুনলেন কল্যাণী। শক্ত চোয়ালে ও কঠোর চাহনি দিয়ে বিদ্রূপের হাসলেন তিনি, নজর সরিয়ে ডান দিকের বেঞ্চের দিকে তাকালেন। কয়েক জোড়া ভেজা ও এক রাশ আশা ভরা চক্ষু নজরে আসলেন ওনার। মাথা নাড়িয়ে অভয় দিলেন তিনি, যে করেই হোক সত্তর জয় করবেনই। মিষ্টি এক বাচ্চা মেয়ের মুখশ্রী কল্যাণীর নজরে আসলো। সেই সাথে নিজের মেয়ে স্নিগ্ধার মুখশ্রী ভেসে উঠল চোখের সামনে। কল্যাণী ধীর পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে। শুরুতেই আমি ক্ষমাপ্রার্থী আদালতের কাছে আমার দেরিতে আসার জন্য। মহামান্য আদালত, আজকে এই কেসের শেষ দিন এবং আমার সর্বশেষ প্রমাণ পেশেরও শেষ দিন। আমি আপনার নিকট এই কেসের সঠিক এবং শুদ্ধ প্রমাণ পেশ করছি। আমি আমার একজন সাক্ষীকে ডেকে নিতে চাই। মহামান্য আদালত থেকে অনুমতি পেতেই কল্যাণী একজনকে কাঠগোড়ায় এনে দাঁড় করালেন। এদিকে কাঠগোড়ায় দাঁড়ানো ব্যক্তিকে দেখে পুষণ, তার বাবা নির্মল ও তাদের লোকজনরা অবাক হলো। এই লোকটা তো তাদের বাড়ির কাজের লোক। শেষ কিনা লোকটা যেই থালে খেলো সেই থালেই ফুটো করলো। পুষণ রাগে দাঁতে দাঁত পিষল। এই মুহূর্তে পুষণের মন চাচ্ছে সবকিছু জ্বালিয়ে দিতে। কল্যাণী কাঠগোড়ায় উপস্থিত আফতাব সাহেবের দিকে এগিয়ে গেলেন। প্রশ্ন করলেন, আপনি নির্মল ভৌমিকের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করেন। আপনি নিশ্চয়ই এই খুনের ব্যাপারে জানেন এবং এর জন্যই আমার সাথে যোগাযোগ করেছেন। আপনি আপনার মতামত রেখেছেন যে নির্মল ভৌমিক তার ছোট ভাই সুরেশ ভৌমিককে খুন করেছেন। আপনার কাছে যা এভিডেন্স আছে আপনি পেশ করতে পারেন। কল্যাণীর প্রশ্নের উত্তর দিলেন আফতাব সাহেব। ওনাদের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করছি প্রায় বছর দুয়েকের মতো।
এর মধ্যে ওনার অনেক পাপ কাজের কথা জেনেছি, মানুষ খুন করার মতো মানসিকতা ওনার আছে। কিন্তু কখনোই ভাবিনি সম্পত্তির লোভে নিজের ছোট ভাইকে খুন করবেন। সুরেশ ভাই আমার অনেক কাছের ছিলেন, কখনোই আমি মুসলিম বলে বৈষম্য তৈরি করেননি, মায়ের পেটের ভাইয়ের মতো স্নেহ করেছেন। কিন্তু ওনারা সর্বদা এই নিয়ে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আমার চোখের সামনেই উনি অর্থাৎ নির্মল ভৌমিক সুরেশ ভাইকে খুন করেছেন। আড়াল থেকে সেটা আমি আমার মোবাইলে রেকর্ড করেছি এবং ওই বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। এই যে আমার মোবাইলের ভিডিওটা এবং সিসিটিভি ফুটেজ, আশা করি এতে প্রমাণ হবে উনিই খুন করেছেন সুরেশ ভাইকে। বলেই তিনি তার মোবাইল ও সিসিটিভি ফুটেজের পেনড্রাইভও এগিয়ে দিলেন কল্যাণীর দিকে। কল্যাণী সেটা মহামান্য আদালতের কাছে পেশ করলেন। কল্যাণীর অপর প্রান্তের উকিল হেরে যাচ্ছেন বুঝতে পেরে বলে উঠলেন, মহামান্য আদালত এইসব বানোয়াট ভিডিও ও ফুটেজ, বানোয়াট ভিডিও পেশ করে আদালতের সময় ও এই কেসটা জেতার চেষ্টা করছেন কল্যাণী রায়। উনি জানেন উনি এই কেস হেরে যাবেন। কল্যাণী সামান্য হাসলেন অপর প্রান্তের উকিল আশরাফ সাহেবের কথায়। কল্যাণী ন্যায় বিচার পাওয়ার আশায় মহামান্য আদালতের দিকে তাকালেন। তিনি বললেন, সমস্ত প্রমাণের সত্যতা যাচাই করে আমি আমার রায় কিছুক্ষণ পর জানাচ্ছি। বৈঠক উঠে গেল। সবাই বাহিরে চলে গেলেও কল্যাণী, শেরহাম ও পুলিশ অফিসার এসকে আহাজিব ও দুইজন কনস্টেবল সাথে সুরেশ ভৌমিকের পক্ষের লোকজন ও পুষণ, তার বাবা ও তাদের সাথে থাকা লোকজন রয়ে গেল। পুষণ শক্ত মুখে এগিয়ে গেল কল্যাণীর দিকে। এক হাত পরিমাণ ফাঁকা রেখে সাপের মতো ফুঁসতে ফুঁসতে তাকালো কল্যাণীর দিকে। পুষণের চেহারা নজরের সামনে আসতেই কল্যাণীর মনে তীব্র ঘৃণারা জানান দিল তারা ঘৃণা করে পুষণ ভৌমিক ও তাদের পরিবারকে। বারণ করার পরেও আপনি কেন এখানে আসলেন? মেয়ের মানি তো হারালেন, আপনার কি প্রাণের ভয় নেই? রাগান্বিত স্বরে, প্রাণের ভয় থাকলে নিশ্চয়ই তোমাদের মতো নষ্ট চরিত্রের খুনিদের বিরুদ্ধে কেস লড়তাম না। কঠোর স্বরে পুষণ আরও রাগল, কল্যাণীর দিকে ঝুঁকে বলে উঠল, আপনার এত বড় বড় কথা আজকে বের করে দিতাম, ইসস মজা নেয়ার ধান্দায় ভিডিও করতে ভুলে গেছিলাম। যদি করতাম তাহলে আপনার আজকে এত বড় বড় কথা মুখ দিয়ে বের হতো না। ব্যঙ্গ করে কল্যাণীর ঘৃণার তেজ বৃদ্ধি পেল। শেরহাম কল্যাণী ও পুষণের মাঝে এসে দাঁড়ালো, ডান হাত দিয়ে বেশ জোরেই পুষণকে ধাক্কা দিয়ে দু হাত পিছিয়ে দিল। জোর গলায় বলল, নোংরা মুখ ও নোংরা কথাবার্তা নিয়ে দূরেই থাক। পরবর্তীতে এমন করতে গেলে মুখ ও নোংরা কথা বলার মতো আস্ত থাকবি না। জোর গলায় পুষণ দু হাত পিছিয়ে গেল, পরে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে তাকালো শেরহামের দিকে। কিছু বলতে নিলে নির্মল ভৌমিক পুষণের হাত চেপে নিষেধ করলেন ইশারা দিয়ে। নিজেই বললেন, আমার মতে দুইটা জিনিস করা উচিত না মানুষের। এক, আপন মানুষের বিরুদ্ধে যাওয়া। দুই, রাজনীতিবিদদের বিরুদ্ধে যাওয়া। গেলে এর ফল অনেক ভারী হয়। আজকে যদি আমি দোষী প্রমাণিত হয়ে যাই, আমার ছেলে আছে। অগ্রিম বলে দিলাম, সাবধানে থাকবেন। শেরহাম হাসল। কল্যাণী কিছু বলার আগেই শেরহাম হাসতে হাসতে বলে উঠল, এসব কথা আপনার মুখে শোভা পায় না কমিশনার সাহেব উর্ফে নিজের আপন ভাইয়ের খুনি। প্রথমত আপনি দোষী, তা শুধু আজকে আয়োজন করে প্রমাণিত হবে। দ্বিতীয়ত আপনি নিজেই আপন মানুষের বিরুদ্ধে গিয়েছেন, নিজের ভাইকে খুন করেছেন। একটা বাচ্চা মেয়ের মাথার উপর থেকে বাবা নামক বটবৃক্ষ কেড়ে নিয়েছেন। এত সহজে তো পার পেয়ে যাবেন না, আশা রাখি আজকে সত্যটাই প্রমাণিত হবে। প্রথমে আপনার ফাঁসি হবে, এরপর আপনার ছেলের। ওই যে কি জানি একটা বললেন, রাজনীতিবিদদের বিরুদ্ধে যেতে নেই। তা ঠিক বলেছেন, তবে কুকুরদের বিরুদ্ধে গেলে সমস্যা কোথায় কমিশনার সাহেব? পুষণ লাভার মতো উতলে উঠল। এই কুকুর কাকে বললি? মুখ সামলে কথা বল, নয়তো এমন অবস্থা করব পায়ে দাঁড়ানোর মতো সাহসটুকু কুলাবে না। এখন আয়না কোথায় পাবো ভাই? ইসস আয়না থাকলে তোকে কয়েক জোড়া কুকুর দেখাতে পারতাম। শুন, সময়ের কাজ সময়ে করতে আমি অনেক ভালোবাসি। তাড়াহুড়ো আমার ভালো লাগে না। সময় আসুক, এরপর দেখা যাবে কে পায়ে দাঁড়াবে আর ওকে বিছানায় পরে কাতরাবে। হাই তুলে কল্যাণী শেরহামর হাত ধরলেন। সুরেশ ভৌমিকের স্ত্রী ও ওনার মেয়ের দিকে তাকিয়ে ছোট করে শ্বাস ছাড়লেন। শেরহামকে টেনে বাহিরে নিয়ে যেতে লাগলেন। কিন্তু পুষণের এক কথায় থেমে গেল শেরহাম। শুনলাম ভাইয়ের নাকি বিয়ের অনেক দিন হচ্ছে, তবুও নাকি ভাই বাবা হতে পারছেন না। তা ফ্রিতে একটা উপদেশ দেই, বাবা হতে চাইলে আপনার বউকে আমার কাছে পাঠিয়ে দিন। ভালোই খাতির যত্ন করব, দেখবেন বাবা ডাক শুনতে পারবেন। শেরহাম এতক্ষণ নিজের যে রাগটাকে লুকিয়ে রেখেছিল সেই রাগ আর লুকাতে পারল না। তেরে এসে পুষণের কলার ধরে নাক বরাবর পরপর দুইটা ঘুষি মারল। মুহূর্তেই পুষণের নাক দিয়ে জোরো জোরো করে রক্ত পড়তে লাগলো। জানে রে ফেলবো একদম। মুখ সামলে কথা বল, নয়তো আইনের দিকে চেয়ে অপেক্ষা করব না। নিজেই তোর এই মুখ ভেঙে দিব। মাইন্ড ইট। রাগান্বিত স্বরে বলেই পুষণকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল শেরহাম।
পুষণের মাথা ঘোরানোর কারণে পুষণ নিজেকে সামলাতে পারল না। নিজের বাবার পায়ের উপর গিয়ে পড়ল। নির্মল ভৌমিক দ্রুত ছেলেকে উঠিয়ে রাগান্বিত স্বরে অফিসার এসকে আহাজিবকে বলে উঠলেন, আপনি উপস্থিত থাকতে এই অভদ্র ছেলে আমার ছেলেকে কোনো সাহসে আঘাত করে। রাগান্বিত স্বরে অফিসার এসকে আহাজিব হাসলেন, দারুণভাবে হাসলেন। বললেন, ঠিকই বলেছেন, আমি থাকতে আপনি কমিশনার হয়েও কিভাবে খুন করতে পারেন? আপনার ছেলে কিভাবে একটা মেয়েকে আইন ভঙ্গ করে করতে পারে? প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে শক্তপোক্ত। সময় আসুক বাপ বেটা দুইজনেই ফাঁসির দড়িতে ঝুলবেন। কল্যাণী শেরহামকে টেনে বাহিরে নিয়ে গেলেন। অফিসার এসকে আহাজিবও সাথে গেলেন। চলবে নিরোধ ক্লেশের অন্ত। পর্ব -6। লেখিকা নামিরা অন্তিকা। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে নির্মল ভৌমিক সুরেশ ভৌমিককে খুন করেছেন সম্পত্তির লোভে। এর জন্য আদালত নির্মল ভৌমিকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ঘোষণা হয়েছে। পুষণের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল কল্যাণী। সত্যর সাথে থেকে আজ অবধি সব কেসেই জয়ী হয়েছেন। বিজয়ের হাসি হাসলেও মনের মধ্যে জ্বর বিদ্যমান কল্যাণীর। কখনো ওনার কোনো কেসের প্রভাব ওনার পরিবারের উপর পড়েনি, এই প্রথম এই কেসটার প্রভাব পড়েছে, তাও ওনার মেয়ের উপর। বাচ্চা মেয়েটা সবে 17-র ঘরে পদার্পণ করেছে। প্রাণবন্ত হয়ে বেড়ানোর সময়ে মেয়েটা এত বড় নির্মম অন্যায় শিকার হয়েছে। ওনার মনে হচ্ছে একজন উকিল হিসেবে উনি আজকে জয় অর্জন করলেও প্রকৃতপক্ষে উনি হেরে গিয়েছেন। সুরেশ ভৌমিকের স্ত্রীর দিকে তাকালেন তিনি, বাচ্চা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, অবশেষে সত্যর জয় হয়েছে। সুরেশ ভৌমিক ওনার বিচার পেয়েছেন। জীবনে কত কিছুর শিকার হয়ে আমরা, তবে এতে আমাদের ভেঙে পড়া উচিত না। মনে রাখবেন, আপনি সত্য হলে জয় আপনারই হবে। মনকে শক্ত করুন, মেয়েটাকে শক্ত করে গড়ে তুলবেন। আশা রাখি ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনাদের। শান্ত স্বরে সুরেশ ভৌমিকের স্ত্রী নীরবে তাকিয়ে রইল কিছুক্ষণ কল্যাণীর দিকে। নীরবতা ভেঙে কাঁপা কাঁপা স্বরে বলে উঠলেন, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো মুখ আমার নেই ম্যাডাম। আমাকে ও আমার স্বামীকে বিচার পাইয়ে দিতে আপনার মেয়েটাকে এত বড় অন্যায় শিকার হতে হলো। কি করলে ক্ষমা করতে পারবেন আমাদের? কাঁপা কাঁপা স্বরে কল্যাণী থেমে গেলেন, শান্ত দৃষ্টিতে সুরেশ ভৌমিকের স্ত্রীর মুখশ্রী পর্যবেক্ষণ করলেন। কল্যাণী ওনার মুখে স্পষ্ট আক্ষেপ দেখতে পেলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখানে আপনাদের কোনো ভূমিকা নেই, সবটাই ভাগ্যর ভূমিকা। ক্ষমা চাইবেন না, আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য। কল্যাণী আর কিছু বললেন না। শেরহামকে ইশারা করলেন বেরোনোর জন্য। শেরহামের পাশে অফিসার এসকে আহাজিব দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে মৃদু হেসে বললেন, অভিনন্দন ম্যাডাম, আমি আশাবাদী সবসময় আপনি সত্যর পাশে থাকবেন এবং জয়ী হবেন। আশা করি ওই সর্বোচ্চ শাস্তি পাবে। মৃদু হেসে কল্যাণী ক্লান্তির হাসি হাসলেন। গায়ে কালো পোশাকটা খুলে হাতে নিলেন। ধীর পায়ে হেঁটে বেরোলেন কোর্ট থেকে। বেরোতেই মুখোমুখি হলেন প্রেস মিডিয়ার। বিচলিত হলেন তিনি। শেরহাম পাশে এসে দাঁড়ালো কল্যাণীর। রিপোর্টারদের নানা প্রশ্ন। কল্যাণী ক্লান্ত, ভীষণ ক্লান্ত। মানুষের গুঞ্জন ওনার মস্তিষ্ক অচল ও ব্যথাতুর করে তুলছে ক্রমশ। অভিনন্দন ম্যাডাম, অবশেষে এতদিন পর এই কেস সমাপ্ত হলো। জয় বরাবরের মতো আপনারই হয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত? কল্যাণী জিভ দিয়ে ঠোঁট ভেজালেন। বললেন, সত্যর সবসময় জয় হয়। আমি সত্যর পক্ষে ছিলাম, তাই জয় অর্জন করতে পেরেছি। আপনার কি মনে হয় ম্যাডাম আপনার মেয়ের এই কেসের সাথে জড়িত? ইতোমধ্যে লোকজন গুঞ্জন সৃষ্টি করছে যে এই কেস রুখে দিতেই আপনার মেয়েকে করা হয়েছে যাতে আপনি এই কেস না লড়েন। এই বিষয়ে আপনার মতামত কি? রিপোর্টারের এমন প্রশ্নে বুকটা ভারী হয়ে উঠল কল্যাণীর। চোখ ঝাপসা হয়ে এলো ওনার। নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে ভাঙা গলায় বললেন, দুঃখিত, আপাতত এই বিষয়ে কোনো প্রকার কিছু বলতে চাইছি না। ভাঙা গলায় শেরহাম ভিড় ঠেলে কল্যাণীকে গাড়িতে এনে বসালো। নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করলো, উদ্দেশ্যে হসপিটাল। স্বল্পবিরাম চিহ্ন। হসপিটালে প্রবেশ করে কল্যাণী সর্বপ্রথম ডাক্তার সাফানের কেবিনে প্রবেশ করলেন নক করে। সবেমাত্র ডাক্তার সাফান পেশেন্ট অ্যাটেন্ড করে এসেছেন। আমার মেয়ে কেমন আছে ডাক্তার সাফান? ধীর কণ্ঠে ডাক্তার সাফান তাকালেন কল্যাণীর দিকে। নিচু স্বরে বললেন, ব্লিডিং বন্ধ হয়েছে, আগের চেয়ে ঠিক আছে। কেবিনে শিফট করা হয়েছে, আপাতত ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। কল্যাণী কিছু বললেন না। যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন, যাওয়ার আগে ছোট করে ধন্যবাদ বলে গেলেন। স্নিগ্ধাকে যেই কেবিনে রাখা হয়েছে সেই কেবিনের সামনে গেলেন। শারু ও শারুর শ্বশুর অর্থাৎ নেহাল রায় দাঁড়িয়ে আছেন। এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো কেন তোমরা? ধীর কণ্ঠে কল্যাণীর কণ্ঠস্বর পেয়ে শারু ও নেহাল রায় দুজনেই চমকে উঠল যেন। কল্যাণী ভ্রু কুঁচকালেন। শারু আমতা আমতা করে বলল,
অভিনন্দন তোমাকে জেঠিমণি। না মানে এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না তাই আর কি। আমতা আমতা করে। তোতলাচ্ছ কেন? শান্ত স্বরে। শারু কিছু বলতে নিয়েও বলল না নেহাল রায়ের ইশারায়। নেহাল এবার নিজেই বললেন, এসব বাদ দাও বৌদি, স্নিগ্ধার সাথে দেখা করে এসো। মেয়েটা তোমাকে খুঁজেছিল, অবশ্য এখন ও ঘুমাচ্ছে। কল্যাণী কিছু বললেন না, এতক্ষণ শক্ত স্বাভাবিক থাকলেও এখন আর থাকতে পারছেন না। কিভাবে মেয়েকে ওই রকম অবস্থায় দেখবেন তিনি? ওনার মনে আবারও তুমুল ঝড় সৃষ্টি হচ্ছে। কেবিনে যাওয়ার জন্য উদ্যত হলেন তিনি, এর আগে শারুর উদ্দেশ্যে বললেন, পরশু থেকে তো তোমার এইচএসসি পরীক্ষা। বাড়ি চলে যাও তোমরা। শেরহাম আর আমি এখানে আছি স্নিগ্ধার কাছে। বলেই তিনি কেবিনে প্রবেশ করলেন। কেবিনের মধ্যে প্রবেশ করতেই থেমে গেলেন কল্যাণী। নজর স্থির করে সামনে তাকালেন। মুহূর্তের মাঝেই অস্থিরতা জেঁকে ধরেছেন ওনাকে। নিজেকে সামলে কঠোরতা মুখে ফুটিয়ে তুলতে চাইলেন। পারলেন কিনা ওনার বোধগম্য হল না। এর আগেই সামনে থাকা ব্যক্তিটি তার দিকে এগিয়ে আসতে আসতে অস্পষ্ট স্বরে বলল, মা। কল্যাণী এক হাত দিয়ে থামিয়ে দিলেন ব্যক্তিটাকে। পাশ কাটিয়ে স্নিগ্ধার কাছে গেলেন। কণ্ঠস্বর খানিকটা শক্ত করে বললেন, বললে সৎ মা বলুন। ব্যক্তিটা থমকালো, দৃষ্টি স্থির করে চেয়ে রইল থম মেরে। উহু মা, আমাকে ক্ষমা করা যায় না। নিচু স্বরে কল্যাণী স্নিগ্ধার দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠলেন, আমি আপনার সৎ মা, সবসময় আপনার প্রতি আমি অন্যায় করে এসেছি। ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। ক্ষমা করবেন আমাকে। আদিত্য রায়। আদিত্য কি বলবে খুঁজে পেল না। আজকে তো এমনটা হওয়ার কথা ছিল না। তাহলে এমন কেন হচ্ছে? আদিত্য আর কিছু বুঝুক আর না বুঝুক, সামনে থাকা নারীটি যে তার উপর ভীষণ অভিমান ও রাগ করে আছে বেশ বুঝতে পারছে। এভাবে বলো না মা। কল্যাণী আদিত্যকে থামিয়ে দিলেন। কণ্ঠস্বর আরো কঠোর করে বলে উঠলেন, কল্যাণী রায় এক কথা দুইবার বলে না, তবুও আমি আপনার সাথে সবসময় অন্যায় করে এসেছি এবং আমি অনুতপ্ত, তাই এর জন্য আমি আপনাকে আরো একবার বলছি মা নয়, সৎ মা। কঠোর কণ্ঠস্বরে আদিত্য অনুভব করল তার বুকের মধ্যে ভারী কিছু একটা বিঁধে গেছে। চোখের কার্নিশ বেয়ে অশ্রু নামতে চাইল। পুরুষ মানুষের কাঁদতে নেই, এটা ভেবেই নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করছে। কল্যাণী স্নিগ্ধার করুণ চেহারার দিকে তাকিয়ে পুরনো স্মৃতিচারণ করলেন। স্নিগ্ধা সবে মাত্র সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছে। বার্ষিক ফলাফল নিয়ে স্কুলে প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে। কল্যাণী স্নিগ্ধার সাথে স্কুলে গিয়েছেন। মিটিং অ্যাটেন্ড করে সবেমাত্র বাড়িতে পা রেখেছেন তিনি। বাড়িতে আসতে না আসতেই ওনার স্বামী বিপুল রায় তেড়ে এসে ওনার গালে সজোরে একটা চড়মা রলেন। রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি হচ্ছ আদিতের সৎ মা। তুমি কখনোই ওর ভালো চাইতে পারো না। তোমার জন্য আজকে আমার ছেলেটাকে ড্রাগস স্মাগলিংয়ের সাথে জড়িয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তুমি তোমার সেই পার্টনার পুলিশ অফিসারকে বলেছ আমার ছেলেকে মিথ্যা ঘটনায় ফাঁসিয়ে জেলে আটকাতে। আজকে তুমি ভালো করেই বুঝালে সৎ কখনো আপন হয় না। রাগান্বিত স্বরে কল্যাণী অবাক নয়নে স্বামীর দিকে চাইলেন। কি থেকে কি হচ্ছে ওনার বোধগম্য হচ্ছে না, তবুও একটা কথাই ওনার কানে প্রতিফলিত হচ্ছে বারবার, সৎ কখনো আপন হতে পারে না। কল্যাণী হতভম্ব মিশ্রিত কণ্ঠস্বরে বললেন, কিসব বলছো তুমি? আমি আদিতের ভালো চাইব না। ওকে আমি ড্রাগস স্মাগলিং ঘটনায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছি। কিসব বলছো? আমি ওর মা, ওর নিজের মা। ওর 5 মাস বয়স থেকে এই অবধি কোলেপিঠে করে মানুষ করেছি। আমি ওকে কেন ফাঁসাবো? বিপুল রায় কল্যাণীর কথায় আরো রেগে গেলেন। পুনরায় কল্যাণীর গালে সজোরে চড়মা রলেন। স্নিগ্ধা তখন পাশে দাঁড়িয়ে কান্না করে দিল। বাবার হাত জড়িয়ে কান্না করতে করতে বলল, বাবা তুমি মাকে এভাবে মা রোছো কেন? মা কিছু করেনি। মা তো আমার সাথে স্কুলে গিয়েছিল। রাগের মাথায় বিপুল রায় মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, ফলস্বরূপ স্নিগ্ধা ফ্লোরে গিয়ে পড়ল। মাথায় আঘাত পেল, কপালের কিনারা ফেটে গিয়ে রক্ত গড়াতে লাগলো। কল্যাণী অস্থির হয়ে পড়লেন। দ্রুত মেয়েকে উঠিয়ে আঁচল দিয়ে কপাল চেপে ধরলেন। শক্ত গলায় বিপুল রায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আমার সাথে তুমি যাই করো না কেন, আমার মেয়ের সাথে তুমি এমন আচরণ করতে পারো না। তোমার জন্য ওর আজকে রক্ত রণ হচ্ছে। যে মেয়েকে আমি কোনোদিন ফুলের টোকা অবধি লাগতে দেইনি, সেখানে তুমি বাবা হয়ে ওর রক্ত জড়িয়েছ। এর জন্য তো তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি কোনোদিন তোমার ছেলেকে নিজের সতীনের ছেলে মনে করিনি। নিজের পেটের সন্তান মনে করেছি। তোমার ছেলের সেই 5 মাস থেকে এই অবধি বড় করেছি ভালোবেসে। সেখানে তুমি কত সহজে বলে দিলে সৎ কখনো আপন হয় না। আমি ওর সৎ মা, আমার দ্বারা ওর কখনো ভালো হবে না। বলে রাখছি, তুমি যেই দোষারোপ আমাকে করেছ সেটা আমি ভুল প্রমাণ করব। কল্যাণী আর কিছু বললেন না, মেয়েকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় ফিরেও তাকালেন না। হসপিটালে গিয়ে স্নিগ্ধার মাথায় ব্যান্ডেজ করলেন। স্নিগ্ধা দুর্বল হয়ে পড়েছে, ভালোই ব্লিডিং হয়েছে।
কল্যাণী নিজের মাকে কল করে হসপিটালে ডাকলেন। তিনি আসতেই স্নিগ্ধার কাছে ওনাকে রেখে কল্যাণী থানার দিকে রওনা হলেন। শাড়িতে এখনো ওনার স্নিগ্ধার রক্ত লেগে আছে, এই অবস্থাতেই উনি থানায় গেলেন। থানার প্রবেশ করে অফিসার মুজিব শিকদারের কাছে গেলেন। কল্যাণীকে দেখে অফিসার মুজিব শিকদার বসা থেকে উঠে দাঁড়ালেন। বললেন, ম্যাডাম, আপনি যে ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত চক্রের কথা বলেছিলেন, আমরা আজকে সেই চক্রকে অ্যারেস্ট করেছি। সেখানে আপনার ছেলেও জড়িত। কল্যাণী থমকালেন, কিছুক্ষণ যেতেই বললেন, ও আমার আদর্শে বড় হয়েছে অফিসার। আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে এমন কিছুই করতে পারে না। কোথাও একটা ভুল ভ্রান্তি হচ্ছে। আদিত্য ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত নয়। দৃঢ় স্বরে অফিসার মুজিব শিকদার হাসলেন। বললেন, আজকালকার ছেলে মেয়েরা দেখায় যে তারা মা বাবার আদর্শে বড় হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে তারা ভেতরে ভেতরে অনেক অনৈতিক কাজ করে। কল্যাণী শক্ত কণ্ঠে বললেন, অন্য ছেলে মেয়েরা করতে পারলেও আমার আদিত্য এমন কিছুই করেনি, আমি জানি। কল্যাণী ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখতে পেলেন কতগুলো ছেলের সাথে আদিত্য দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে জেলের ভেতরে। তিনি আদিত্যকে অস্পষ্ট স্বরে ডাকলেন, আদিত্য। আদিত্য নজর তুলল। ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে কাঠোকাঠ স্বরে বলে উঠল, নাটক করবেন না দয়া করে। আপনাকে তো নিজের মা মনে করেছিলাম, কিন্তু আপনি সৎ ছেলে দেখে আমাকে এই ড্রাগ স্মাগলিং চক্রের সাথে জড়িয়ে ফাঁসিয়ে দিলেন। আজকে বুঝিয়ে দিলেন সৎ মা কখনো নিজের মায়ের মতো হয় না। আমার জন্মের সময় আমার মা রাগিয়েছে, যদি আমিও রা যেতাম তাহলে আজকে আপনার মতো এক মহিলার না দর্শন পেতাম, আর না আপনার জন্য আমাকে জেলে মিথ্যা আরোপে আসতে হতো। কল্যাণী অবিশ্বাস্য নয়নে আদিত্যের দিকে চেয়ে আছেন। যেই ছেলেকে নিজের পেটের ছেলের মতো আগলে রেখে মানুষ করেছেন, এত বড় করেছেন, সেই ছেলে কিনা আজকে তাকে এসব বলছে। ভাবতেই কল্যাণীর নিতে শ্বাসকষ্ট হচ্ছে। কোনো মতে কল্যাণী বললেন, কিসের জন্য তুমি আমাকে এসব বলছো আমার জানা নেই। যাই হোক, এত বছর তোমার সাথে অনেক অন্যায় করে এসেছি এবং আজকে আমার মতো মহিলার জন্য তুমি জেলের মধ্যে আছো, পারলে দয়া করে আমাকে ক্ষমা করো। কল্যাণী আর কিছু বলতে পারলেন না। নীরবে অফিসারের কাছে আসলেন। অফিসারের অপর প্রান্তের চেয়ারে বসলেন। অফিসার মুজিব শিকদার চুপচাপ কল্যাণীকে পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ নীরবতা পালনের পর কল্যাণী নীরবতা ভেঙে বলে উঠলেন, ড্রাগ স্মাগলিং চক্রের সাথে ওকে সরাসরি দেখে এরপর অ্যারেস্ট করেছেন। অফিসার মুজিব শিকদার ভ্রু কুঁচকালেন। বললেন, যখন এই ড্রাগ স্মাগলিংয়ের চক্রকে ধরেছিলাম তখন আপনার ছেলে ওদের সাথে ছিল না। এই চক্রের প্রধান আপনার ছেলের কথা বলেছে এবং এটাও বলেছে আপনি নাকি ওই প্রধানকে বলেছেন যদি ওরা ধরা পড়ে যায় তাহলে আপনার ছেলের কোথাও বলতে যে আপনার ছেলেও এটার সাথে জড়িত। কল্যাণী ভ্রু কুঁচকালেন, এরপর ভাবুক হওয়ার ভান ধরলেন। কিছুক্ষণ যেতেই হেসে উঠলেন, আপনাকে এত বোকা ভাবিনি অফিসার। আমি যদি জানতামই যে কারা ড্রাগস স্মাগলিংয়ের সাথে জড়িত তাহলে ওদের কথা আরও আগে আপনাকে বলতাম। আপনার ভালো করেই জানা আছে আমি আইনের লোক, সত্যর পক্ষে থাকি। সেখানে নিজের ছেলে অন্যায় কাজের সাথে জড়িত দেখে আমি চুপ কেন থাকব? ওই প্রধানকে 3rd ডিগ্রি দিন, সত্যটা কি বেরিয়ে আসবে। ওই ছেলের বলা প্রতিটা কথা রেকর্ড করবেন। অফিসার মুজিব শিকদার কিছুক্ষণ ভ্রুকুচকে কল্যাণীর দিকে চেয়ে রইলেন। এরপর 2 জন মহিলা কনস্টেবল ও 2 জন পুরুষ কনস্টেবল নিয়ে জেলের সামনে গেলেন। ড্রাগ স্মাগলিং চক্রের প্রধান ও তার সরকারি 2 জনকে বের করে খালি একটা জেলের মধ্যে নিয়ে গেলেন। কল্যাণীও তাদের পিছু পিছু গেলেন। অফিসার মুজিব শিকদার শান্তভাবে ওদের জিজ্ঞাসা করলেন, নিজেরা ফেসেছিস ভালো কথা, নির্দোষ একজনকে কেন ফাঁসাতে চাচ্ছিস? প্রধান অর্থাৎ আহান নামের ছেলেটা বলে উঠল, এই চক্রের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকেই তো অ্যারেস্ট করেছেন। ফাঁসালাম কোথায়? কল্যাণী রায়কে তো ভালো মতোই চিনিস, ওনার ছেলেকে কেন ফাঁসাতে চাচ্ছিস? আহান ভ্রুকুচকে মাথা বাঁকা করে কল্যাণীকে দেখল। এরপর বলল, ওনার ছেলে এটার সাথে জড়িত, এতে আমি ফাঁসানোর কে? এই তো 2 দিন আগেও একসাথে বসে ড্রাগস নিয়েছিলাম, মেয়ে নিয়েও ফুর্তি করেছিলাম। কল্যাণী চোয়াল শক্ত করে ফেললেন। রাগী স্বরে বলে উঠলেন, অফিসার, আমার ছেলে কালকে তার বাবার সাথে রাজশাহী থেকে এখানে এসেছে, আজ 1 মাস পর সেখানে এই ছেলে এসব ভিত্তিহীন কথা বলে কিভাবে? অফিসার মুজিব শিকদার আর শান্ত হয়ে প্রশ্ন করতে পারলেন না। উঠে গিয়ে আহান ও সেই 2 জন ছেলেকে বেধড়ক রা শুরু করলেন। এক পর্যায়ে অফিসার থামলেন। আহানের অবস্থা প্রায় খারাপ, তিনি আহানকে জিজ্ঞাসা করলেন, সত্যটা এখন বলবি নাকি আরেকবার আদর যত্ন করব? আহান আগে শক্ত হয়ে কথা বললেও এখন আর পারল না। অফিসার কনস্টেবলকে ইশারা করলেন রেকর্ড অন করতে। আহান নিভু নিভু শক্তিতে চুল টেনে ধরে ধীরে ধীরে বলল, প্রায় 1.5 বছর আগের ঘটনা। কল্যাণী রায়ের জন্য আমার বড় ভাইয়ের ফাঁসি হয় একটা মেয়েকে করার জন্য। তখন আমি এখানে ছিলাম না, দেশের বাহিরে ছিলাম। ভাইটাকে শেষবারের জন্য দেখতেও পারিনি।
কল্যাণী রায়ের প্রতি তীব্র ক্ষোভ জন্মায়, রাগে অন্ধ হয়ে বিপথে পা বাড়াই এবং কল্যাণী রায়কে কিভাবে জব্দ করা যায় সেটা ভাবতে থাকি। যখন জানলাম ওনার একটা ছেলে আছে তখন ওনার ছেলেকে খুন করতে চাইলাম। পরে ভাবলাম কল্যাণী রায়ের অনেক আত্মসম্মান, ওনার আত্মসম্মান ভাঙা দরকার। ভাবলাম কোনোদিন এই বিপথে থেকে যদি পুলিশের কাছে ধরা পড়ি ওই দিন ওনার ছেলেকেও ফাঁসিয়ে দিব। মানুষের সামনে ওনার অপমান করাবো ওনার ছেলেকে দিয়ে। আজকে সেই সুযোগ আসলো। এতক্ষণে আশা রাখি টিভির হেডলাইন হচ্ছে, ড্রাগস স্মাগলিং চক্রের সাথে জড়িত সদ্য জনপ্রিয় উকিল কল্যাণী রায়ের ছেলে আদিত্য রায়। শান্তি। আহান আর কিছু বলবে এর আগেই অফিসার মুজিব শিকদার আহানের গালে সজোরে চড়মা রলেন। আহান হাসল, ঠোঁট ফেটে রক্ত পড়ছে আহান। পুলিশ অফিসার বেরিয়ে আসলেন। কল্যাণীর সামনে দাঁড়িয়ে বললেন, দুঃখিত ম্যাডাম, এভাবে আপনার ছেলেকে তুলে আনা উচিত হয়নি সবটা না জেনে। মিডিয়ার সামনেও আপনার ছেলেকে দাঁড় করিয়ে চিহ্নিত করাও উচিত হয়নি যে ও ড্রাগ স্মাগলিং চক্রের সাথে জড়িত একজন অপরাধী। আপনি টেনশন করবেন না, প্রেস কনফারেন্সে প্রমাণ করে দিব এই রেকর্ড দ্বারা আপনার ছেলে নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে। নিচু স্বরে কল্যাণী আর কিছু বললেন না। অফিসার মুজিব শিকদার আদিত্যকে জেল থেকে বের করে আনলেন। কল্যাণী আদিত্যের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেলেন থানা থেকে। আদিত্য কল্যাণীর যাওয়ার পানে তাকিয়ে অফিসারকে জিজ্ঞাসা করল। অফিসারের থেকে সবটা শুনে থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সে। থমথমে মুখ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেদিন কল্যাণী মেয়েকে নিয়ে রায় বাড়িতে যায়নি। নিজের বাবার বাড়িতেই ছিল। একটা সময় আসলো নেহাল রায়ের জোরাজোরিতে ওনাকে আবার রায় বাড়িতে যেতে হলো। কিন্তু গিয়ে উনি জানতে পেরেছেন বিপুল রায় আদিত্যকে নিয়ে সুদূর কানাডা পাড়ি দিয়েছেন। হুট করেই আদিত্য কল্যাণীকে পেছনে থেকে জড়িয়ে ধরায় হতচকিত হয়ে ভাবনা থেকে বেরিয়ে এলেন কল্যাণী। আদিত্য কান্না করছে। কল্যাণীর মনে এমনিতেই স্নিগ্ধার মুখখানি দেখে জ্বর উঠেছে, এর উপর আদিত্যের কান্নায় বেগতিক অবস্থা হচ্ছে মন। চলবে।